চট্টগ্রামের অপরাধ জগতের আলোচিত নাম শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ। তার নামের সঙ্গেই জড়িয়ে আছে হত্যা, চাঁদাবাজি, প্রকাশ্য হুমকি আর ভয়ঙ্কর এক অপরাধী নেটওয়ার্ক। অথচ সেই সাজ্জাদ এবং তার স্ত্রীর রহস্যময় জামিন আজ আইনশৃঙ্খলা ব্যবস্থা, কারাগার প্রশাসন ও বিচার ব্যবস্থাকে নতুন করে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। গোপন সূত্রের তথ্যে জানা গেছে, এই জামিন কোনো স্বাভাবিক আইনি প্রক্রিয়ার ফল নয়। এর পেছনে রয়েছে আদালত, কারাগার ও সংশ্লিষ্ট দপ্তরের একাধিক স্তরে বিস্তৃত একটি শক্তিশালী নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের কেন্দ্রে রয়েছেন এক রহস্যময় পুরুষ, যার অবস্থান সুগন্ধা আবাসিক এলাকায় বলে আলোচনা রয়েছে। অভিযোগ, বড় অঙ্কের অর্থের বিনিময়ে তিনি সাজ্জাদের জামিনের সব আয়োজন সম্পন্ন করেছেন। সবচেয়ে ভয়াবহ অভিযোগ হল, সাজ্জাদের জামিন অনেক আগেই প্রস্তুত ছিল, কিন্তু সারোয়ার বাবলাকে হত্যার আগ পর্যন্ত তাকে কারাগার থেকে বের হতে দেওয়া হয়নি। যেন একটি পরিকল্পিত সময়সূচির মধ্যেই সবকিছু সাজানো হয়েছিল। 5 নভেম্বর বায়েজিদ এলাকায় এরশাদুল্লাহ সাহেবের নির্বাচনী গণসংযোগ চলাকালে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় সারোয়ার বাবলাকে। সেই দিনই সাজ্জাদকে বিশেষ ব্যবস্থায় আদালতে আনা হয়। অভিযোগ আছে, পুলিশকে ম্যানেজ করে তাকে সন্ধ্যা পর্যন্ত আদালত প্রাঙ্গণে রাখা হয়েছিল। আরও ভয়ঙ্কর তথ্য হল, সারোয়ার বাবলার মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত সাজ্জাদ আদালতেই অবস্থান করছিল। যদি এ তথ্য সত্য হয়, তবে এটি শুধু অপরাধ নয়, রাষ্ট্রীয় ব্যবস্থার চরম ব্যর্থতা। চট্টগ্রামে একটি অলিখিত কিন্তু বাস্তব নিয়ম বহুদিনের। রাজনৈতিক মামলার আসামির জামিন নামার সঙ্গে সঙ্গে কারাগার থেকে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের কাছে খবর পৌঁছে যায়। এরপর নতুন মামলায় তাকে আবার গ্রেপ্তার দেখানো হয়। বহু আসামিকে একাধিকবার কারাফটক থেকে ফের লকআপে যেতে হয়েছে। এই প্রক্রিয়াকে ঘিরে কারাগারে বাণিজ্য চালানোর অভিযোগও নতুন নয়। জামিনের সংবাদ পুলিশকে জানানো বা না জানানো সবকিছুই নাকি নির্ভর করে গোপন লেনদেনের ওপর। কারাগার কর্তৃপক্ষের পাশাপাশি সংশ্লিষ্ট পুলিশ এবং আদালতের জিআরওকে একই সুতোয় বাঁধতে হয়। কিন্তু প্রশ্ন হলো, এই নিয়ম শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের ক্ষেত্রে প্রযোজ্য হলো না কেন? কেন তার জামিনের খবর গোপন রাখা হলো? কত লাখ বা কত কোটি টাকার বিনিময়ে এই নীরবতা কেনা হয়েছে? এই প্রশ্নের উত্তর আজও অজানা। আরেকটি গুরুতর প্রশ্ন, গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারি কোথায় ছিল? একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীর জামিন প্রক্রিয়া কিভাবে এত নির্বিঘ্নে সম্পন্ন হয়, তা না জানাটা কি কেবলই ব্যর্থতা নাকি ইচ্ছাকৃত অন্ধত্ব? সাজ্জাদকে গ্রেপ্তারের ক্ষেত্রে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ সাহেবের নেতৃত্বে একটি সমন্বিত ও সাহসী উদ্যোগ ছিল, একথা স্বীকার করতেই হয়। চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন, বায়েজিদ থানার ওসি আরিফ এবং সিআইডির দায়িত্বপ্রাপ্ত ওসি ফজলুর সবার আন্তরিক ভূমিকার ফলেই ঢাকায় অবস্থানরত সাজ্জাদকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছিল। কিন্তু গ্রেপ্তারের পরও ভয় কাটেনি, কারণ সাজ্জাদের স্ত্রী তামান্না তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন, আমার কাঁড়ি কাঁড়ি টাকা আছে, আদালতে টাকা মেরে সাজ্জাদকে জামিনে নিয়ে আসব। সেই পোস্ট ভাইরাল হয়েছিল। পরবর্তীতে তামান্না নিজেও জোড়া খুনের মামলার আসামি হয়ে আটক হন। নির্বাচন সামনে রেখে এই জামিন নতুন আতঙ্ক তৈরি করেছে। এই দুষ্কৃতকারীরা কি আবার সক্রিয় হবে? পরিকল্পিত সহিংসতা, হত্যা কিংবা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কি তারা পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইবে? বিশেষ করে বায়েজিদ থানার ওসি আরিফকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছিল সাজ্জাদ। বিশেষ কারণে যদি পুলিশ নয় তো করে পুরো লাস্তা সেই হুমকি যদি বাস্তবে রূপ নেয়, তবে দায় কার? যারা আজ নীরব, কাল কি তারাই দায় এড়াতে পারবে? অপ্রিয় হলেও সত্য, চট্টগ্রামের সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা আর দুর্নীতির পেছনে শুধু অস্ত্রধারী অপরাধী নয়, রয়েছে অদৃশ্য শক্তির একটি শক্তিশালী চক্র। এই চক্র ভাঙতে হলে রহস্যময় জামিনের পর্দা তুলতে হবে। প্রশ্ন থেকেই যাবে, এই দেশে কি সত্যিই অপরাধ থামবে, নাকি টাকার কাছে বারবার হার মানবে আইন?